আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আবার একটি সাম্প্রতিক বুলেটিন ক্লাস নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আমাদের পর্ব 27, 27 নম্বর পর্ব আমাদের ক্লাস হবে আজকে। তো ইতিপূর্বে আমাদের 26টা পর্ব হয়েছে, আর এপ্রিলের এটা দ্বিতীয় পর্ব আর কি, আর 2টা পর্ব হবে আর কি এপ্রিলে আমাদের। তো কে কোথা থেকে আছেন এই মুহূর্তে জয়েন করছেন আর কি, আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই, একটু লাইক শেয়ার দেন ভিডিওটা। আমরা আমাদের কয়েকজন হলে ক্লাসে শুরু করে দেবো আর কি। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে সমসাময়িক বেশ কিছু পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন যে সাম্প্রতিক প্রশ্ন 1টা 2টা থাকেই, এটা কোনো মিস্টেক নাই আর কি। তো এখান থেকে প্রশ্ন হয়ই। তো চাকরির পরীক্ষাগুলো এমনই সিস্টেম, দেখবেন যে 0.5 মার্কের জন্যে, 0.25 মার্কের জন্যে কিন্তু একজনের চাকরি হয় না। তো 1 মার্ক তো অনেক কিছু, কারণ এখানে কিন্তু বিশাল একটা প্রতিযোগিতা দিয়ে আপনাকে টিকতে হয়। তারপরে আপনার মনে করেন যে রিটার্ন দেওয়া লাগে, ভাইবা দিতে হয়, অথবা ডাইরেক্ট রিটার্ন দিয়ে তারপরে এসে ভাইবা। তো সেই ক্ষেত্রে 1 মার্ক, 0.5 মার্ক, এগুলো কিন্তু বিশাল মার্ক। কারণ জীবনের মোড় কিন্তু এই 0.5 মার্কের মধ্যে কিন্তু ঘুরে যায়। এমন অসংখ্য ক্যান্ডিডেট থাকে যারা জীবনের শেষ পরীক্ষা, অথচ নিবেদন মনে করেন যে 50 জন, এর মধ্যে 50তম যে ছেলেটা, তার মার্ক 100-র মধ্যে গিয়ে দেখবেন যে দেখা গেল যে পাইছে হয়েছে 55, আর যার সিরিয়ালটা 51 নম্বর সিরিয়াল, সে গিয়ে দেখবেন যে পাইছে 49.75 অথবা 49.5। তার মানে কি 0.5 মার্কেই কিন্তু তার জীবনের চাকরি নামক যে একটা চাহিদা ছিল আর কি, এটা কিন্তু ওইখানে স্তব্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে 1 মার্কেই কিন্তু আপনার জীবনের মোড় যখন তখন ঘুরাই দিতে পারে, আবার 1 মার্কেই আপনার জীবনের মোড় ওইখানেই নিস্তব্ধ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ক্ষেত্রেই মার্কের বিষয়টা আমরা একটু মাথায় রাখবো, যেন আসলে 1 মার্ক যেন আমি অন্যদের থেকে বেশি পাই। যদি এই মনোভাবটা আপনি নিতে পারেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সফল হচ্ছেন জীবনে। তো সেই ক্ষেত্রে পরিশ্রম করতে হবে প্রথমত, দ্বিতীয়ত আপনাকে লেগে থাকতে হবে। তো এই লেগে থাকাটাই কিন্তু অনেক কষ্টের একটা কাজ। সবাই লেগে থাকতে পারে না, পরিশ্রম করে অনেকেই, কিন্তু পরিশ্রমের ফলাফলটা সবাই পায় না। কারণ ওই যে লেগে থাকে না, ধৈর্য হারা হয়ে যায়। এই জন্যে কোরআন হাদিসেও কথা আছে, হাদিসেও খুব স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ তাআলা ধৈর্যকারীকে সব থেকে বেশি পছন্দ করে। তো সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে এবং পাশাপাশি পরিশ্রম করতে হবে। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে ক্লাসটা, তো এখানের প্রথম যে প্রশ্নটা আসছে, দেখেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে যে কয়জন আছে সবাই স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে কে 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করেন? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যদি বলা হয়, রাষ্ট্রীয় পুরস্কার কোনটা, তাহলে হচ্ছে স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক যদি বলা হয় কোনটি, সেটা হচ্ছে কি স্বাধীনতা পদক। কারণ এছাড়াও আরও বেশ কিছু পদক বাংলাদেশে দেওয়া হয়, আপনারা জানেন, যেমন 21শে পদক দেওয়া হয়, বাংলা একাডেমি পদক দেওয়া হয়, বেগম রোকেয়া পদক দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক বহু পদকের অভাব নেই। তো সেই ক্ষেত্রে সকল পদকের ভিড়ে এই যে স্বাধীনতা পদকটি, এই স্বাধীনতা পদকটি বাংলাদেশের শ্রেষ্ঠ, সবথেকে সম্মানের দিকে এটাই সবথেকে একে আছে, টপ নাম্বার 1। তো এখানে ডক্টর মোহাম্মদ মাজারুল্লাহ চৌধুরী, কবি জসিমউদ্দিন, MAG ওসমানী মানে আতাউল গনি ওসমানী, ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এখানে কম বেশি সবার নাম সম্পর্কে আপনারা এখানে অবগত আছেন যে এখানে সবাই স্বাধীনতা প্রাপ্ত ব্যক্তি।
এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন প্রখ্যাত নোবেল পাওয়া ব্যক্তি। এর মধ্যে AMJ ওসমানী সম্পর্কে তো সবাই কম বেশি জানেন। বাংলাদেশের রণকৌশল যে ছিল আর কি, যে ৭১-এর যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধের যে প্রধান সেনাপতি ছিল সেটাই ছিলেন ওসমানী। কবি জসিমউদ্দিন সম্পর্কে তো আমরা সবাই জানি, উনি হচ্ছে বাংলার পল্লী কবি জসিমউদ্দিন। এবং ডক্টর মোহাম্মদ মাজারুল্লাহ চৌধুরী। তো এখানে অ্যান্সার কোনটা হবে এটা একটু সবাই ঝটপট লিখে ফেলেন যে একের অ্যান্সার কি হবে। 1 2 3 4 এটার মধ্যে কোনটা অপশন, ক খ ঘ এবং ঘ, এই চারটার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার। এটা কম বেশি সবাই জানেন হয়তোবা, কারণ অনেকে এবার যে স্বাধীনতা পদক যেটা দিচ্ছে আর কি, এটা ফেসবুক বলেন, বিভিন্ন জায়গায় নিউজ টিউজ কত কিছু হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা চোখে পড়ার কথা যে উনি একমাত্র ব্যক্তি যিনি 2 বার স্বাধীনতা পদক লাভ করেন। প্রথম কোনো একজন ব্যক্তি যে টানা 2 বার স্বাধীনতা পদক লাভ করেন। আচ্ছা, আমাদের ক্লাসগুলো বেশ কিছুদিন বন্ধ ছিল ঈদের কারণে। তো সেই ক্ষেত্রে অনেকে এখনও জানে না যে আসলে আবার যে ক্লাস শুরু হয়েছে ধারাবাহিকভাবে। তো ওই বন্ধ থাকাতে অনেকেই ভুলে গেছে, তো যার কারণে আমাদের স্টুডেন্টের সংখ্যাও কমে গেছে দিন দিন। তো আশা করি এখন থেকে এটা কন্টিনিউয়াসলি আবার চলবে। তো সবাইকে একটু জানাই দিয়েন যে প্রতি শুক্রবার আবার সেম সন্ধ্যা 7টার সময় আমাদের পূর্বের নেই সাম্প্রতিক বুলেটিন ক্লাস আবার শুরু হচ্ছে। সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, এটা ওয়ালাইকুম আসসালাম। ব্যক্তি হিসেবে পাইছে ডাক্তার মোহাম্মদ মাজারুল্লাহ চৌধুরী। আচ্ছা, এরপরে দেখেন 2026 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 2026 সালের এই অস্কার যে একটা চলচ্চিত্রের মধ্যে একটা পদক দেওয়া হয় আর কি। এটা খুব নামি দামি একটা পদক, মানে চলচ্চিত্র জগতের সব থেকে নামি একটা পদকের মধ্যে হচ্ছে অস্কার। তো এই অস্কার প্রাপ্ত ছবি কোনটা? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এ কমপ্লিট আননোন, দ্য কি লিস্ট, আর এসে অ্যানোরা। এটা কেউ জানেন কিনা জানি না। এই পদকটা অস্কারের নাম কম বেশি সবাই শুনছেন, তবে 2026 সালের সেরা অস্কার পদক যেটা আর কি, এটা আসলে মূলত কোনটি? সবাই একটু কমেন্টস করেন। দেখেন, অন ব্যাটেল আফটার অ্যানাদার, একের পর এক যুদ্ধ হইতেছে না, একটার পর একটা যুদ্ধ বর্তমান বিশ্বের মধ্যে। আর এটা হচ্ছে এ কমপ্লিট আননোন, মানে একটি সম্পূর্ণ অজানা, মানে যে কোনো একটা জিনিস সম্পর্কে আপনি জানেনই না কোনো কিছু সম্পর্কে। আর বাকিগুলোর বাংলা আসলে ওই রকম নাই। দ্য ব্রুটালিস্ট, আর এটা হচ্ছে আনোরা। ওয়ান বেল্ট আফটার অ্যানাদার, একের পর এক যুদ্ধ, এ কমপ্লিট আননোন, মানে একটি সম্পূর্ণ অজানা। আর একটা হচ্ছে কি দ্য ব্রুটালিস্ট, আর এটা হচ্ছে আনোরা। তো এখানে কে কী কমেন্টস করছেন একটু দেখে নেই। দুইয়ের সঠিক অ্যান্সার কি হবে? আচ্ছা, ক সুমাইয়া মেহজাবিন সারোনা নাকি স্বর্ণা, যাই হোক ধন্যবাদ। উনি লিখছে আনোরা। আর এমডি শাহজালাল বলছে ক, একের পর এক যুদ্ধ, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ধন্যবাদ, এটার অ্যান্সার ক, সঠিক অ্যান্সার ক। এবার দেখেন 2026 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? মানে সন্ত্রাসের দিক থেকে বিশ্বের মধ্যে বর্তমান শীর্ষ দেশ কোনটি? 2026 সালের প্রতিবেদন অনুযায়ী যে আপনার বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি?
দেখেন বুরকিনা ফাসো আফ্রিকার একটা দেশ, হ্যাঁ, তারপরে সিরিয়া, পাকিস্তান, আর একটা হচ্ছে কি মালি। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? সবাই একটু দেওয়ার চেষ্টা করেন যে আসলে এটার অ্যান্সার কি হবে। আচ্ছা দেখেন, শীর্ষ দেশ তো এখানে দেওয়া আছে, যে শীর্ষ দেশ কি হবে অ্যান্সার আপনারা একটু কমেন্টস করেন যে ক খ ঘ ঘ কোনটা হবে। যদি বলা হয় যে সর্বনিম্ন দেশ, সর্বনিম্ন দেশ হচ্ছে কাজাকিস্তান। নাম শুনছেন কিনা জানি না, কাজাকিস্তান। আর আমাদের সোনার বাংলাদেশের অবস্থান, 42তম। তাহলে বর্তমান বিশ্বের মধ্যে 2026 সালের তথ্য অনুযায়ী বৈশ্বিক সন্ত্রাস শোষকের শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশটা একটু সবাই একটু লেখেন। আর আমি এখানে সর্বনিম্ন, মানে যেটা সন্ত্রাস নাই বললেই চলে, বর্তমান 2026 সালের প্রতিবেদন অনুযায়ী সেটা হচ্ছে কাজাকিস্তান। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বের মধ্যে 42তম। আর এই সন্ত্রাসের শীর্ষ দেশ কোনটা বর্তমান? আচ্ছা, পাকিস্তান বলতেছেন অনেকেই। না, পাকিস্তান না। পাকিস্তানকে কি আপনাদের এতই খারাপ মনে হয়? বুঝলাম না কাহিনী। কি হবে? সবাই দেখি যে জানে, দেখি সবাই দেখি অ্যান্সার মনে হয় মুখস্থ করে আসছে। পাকিস্তানেই এটা। আপনারা যারা পাকিস্তান লিখছেন সবাই ঠিকই জানেন যে বর্তমান বিশ্বের এই যে সন্ত্রাসের সূচকে শীর্ষ দেশ পাকিস্তান। বুরকিনা ফাসো না, পাকিস্তান। যারা পাকিস্তান বলছেন সবারটাই সঠিক অ্যান্সার। তার মানে শীর্ষ দেশ হয়েছে পাকিস্তান বর্তমান। এবার দেখেন 2026 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? বিশ্বের মধ্যে 1 নম্বর সুখী দেশ বর্তমান বিশ্বের 1 নম্বর সুখী দেশ কোনটি? বিশ্বের বর্তমান সুখী দেশ কোনটি? আচ্ছা, ধন্যবাদ উত্তম কুমার, মুরাদ শেখ, শাহজালাল, সবাই পাকিস্তান বলছিলেন আর আগের একটা অ্যান্সার। সবাইকে ধন্যবাদ। এর পরের যে প্রশ্নটা আমরা আসলাম সেটা হচ্ছে যে এই সুখী দেশ আর কি, বিশ্বের মধ্যে বর্তমান সুখী দেশ কোনটা? এটার মধ্যেও আপনার এইখানে কমেন্টস করেন যে আপনার 2026 সালের তথ্য অনুযায়ী বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটি? এখন এইখানেও কিন্তু আপনার দুইটা তথ্য জানা দরকার। যেমন শীর্ষ সুখী দেশ কোনটা, এটা আপনারা এর আগেও হয়তো বা অনেকে পড়ছেন, ওইটাই আছে ধারাবাহিকভাবে, ওই দেশই ধরে আছে। তো সর্বনিম্ন দেশ যদি বলা হয়, সর্বনিম্ন মানে সুখ নাই, সর্বনিম্ন দেশ এটা হচ্ছে আফগানিস্তান। আর আমাদের এইখানেও আগেরটার মতো বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান হচ্ছে 127, 127তম। এত সুখ আমাদের, একটা গান আছে না যে এত সুখ ভাগ্যে যদি না সয়, এই জন্য আমাদের অবস্থানটা একটু নিচেই রাখার চেষ্টা করি। আচ্ছা, এখানে শাহজালাল সে বলছে ফিনল্যান্ড। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? সবাই একটু ভিডিওটা একটু রিয়াকশন দেন, রিয়াক্ট দেন, বিভিন্ন লাভ রিয়াক্ট, এই রিয়াক্ট, ওই রিয়াক্ট, যা পারেন দেন। তাহলে এটার উত্তর ফিনল্যান্ড। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? আচ্ছা, বিশ্বের মধ্যে অস্ত্র রপ্তানি করে কোন দেশ? বিশ্বের সবথেকে বেশি অস্ত্র রপ্তানি করে কোন দেশ? হ্যাঁ, আর যদি বলা হয় যে অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ, মানে আমদানিতে শীর্ষ দেশ, সবথেকে বেশি অস্ত্র কিনে হয়েছে ইউক্রেন। এতে জীবনটা শেষ করে ফেলছে যুক্তরাষ্ট্রের পিছনে ধর্ণা দিতে দিতে। যাই হোক, অ্যান্সার তো বলে দিলাম, এটা সবাই পারেন কম বেশি। এইখানের অস্ত্র কেনার দিক থেকে বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে ইউক্রেন।
আমাদের দেশের অবস্থান যে কততে আছে এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মনে হয় যে খুঁজে পাওয়া মুশকিল, কারণ আমাদের দেশে অস্ত্রের ভরপুর, মানে এতটাই মজুদ আর কিনার দরকার নাই। হ্যাঁ, ব্যাপক অস্ত্র আমাদের দেশে, মানে মনে করেন যে পয়েন্টে পয়েন্টে অস্ত্র তাক করে খাড়ায় রয়েছে, রাস্তার মধ্যে বের হয়ে দেখেন, বলবো যে যা আছে সাথে সব দিয়ে যাও। তো সেই ক্ষেত্রে আমাদের অস্ত্রের দরকার নাই আপাতত, আমরা আপাতত অস্ত্র ছাড়াই অনেক সমৃদ্ধ রাষ্ট্র আছে বিশ্বের মধ্যে সামরিক খাতে। আচ্ছা, 5-এর ক, যুক্তরাষ্ট্র। ধন্যবাদ অলিউর রহমান। আর বাকি আচ্ছা, এবার আসেন এখানে আরেকটা প্রশ্ন। দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত কোনটি? ব্লাস্ট রোগ খুব খারাপ একটা রোগ ধানের মধ্যে। ধান এই রোগটা হইলে ধান গাছ টিকিয়ে রাখা কঠিন, পয়সা মানে এই যেমন কিছু রোগ আছে না, মাজরা রোগ, পোকা ধরে মানে গাছ কাইটে ফেলে গুড়ির মধ্যে, এটা এক ধরনের রোগ। ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল আমন ধানের জাত কোনটি? বাংলাদেশের মধ্যে 3 ধরনের ধান, মানে 3 সিজনের ধান আর কি, আউশ, আমন, বোরো। এর মধ্যে সবথেকে বেশি ধান চাষ হয় বাংলাদেশে হয়েছে বোরো ধান, বুঝতে পারছেন? তো এইখানে হয়েছে এটা কিন্তু আমন ধানের একটা জাত। কি জাত? বিনা ধান 27, ব্রি ধান 27, বারি ধান 27, GAU ধান 27। এখানে সবগুলোই 27, এর মধ্যে বিনা, ব্রি, বারি, GSU মানে GAU। তাহলে এখানে আপনার কোন ধানটা হবে সঠিক অ্যান্সার? আচ্ছা, এটা হয়তো বা একবারে খুবই আপডেট লাগতেছে আপনাদের কাছে, খুব এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সর্বশেষ এটা একটা উচ্চ রোগ প্রতিরোধকারী রোগ যেটা, সেটা হচ্ছে ব্লাস্ট রোগ। এটা মানে সহনশীল জাত, এটা ওরা আবিষ্কার করছে আর কি। যারা এই যে গাজীপুর ধান গবেষণাতে গেছেন ওইখানে দেখবেন যে মাঠ, বৈজ্ঞানিক মাঠ, মানে মাঠের মধ্যে বিশাল বড় মাঠ আছে একটা, ওইখানে বিভিন্ন প্লটে প্লটে বিভিন্ন ধানের ওইখানে নমুনা হিসাবে ওরা ওই বিভিন্ন প্লটে প্লটে ধানগুলো লাগাই রাখছে। ওইখান থেকেই বিভিন্ন দেশে, মানে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জাতগুলো তারা ছড়িয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে কি বিনা ধান 27, বিনা। আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা জিনিস, এটা কি একটা পারিভাষিক শব্দ আর কি। এটা একটা পারিভাষিক শব্দ, এটা হচ্ছে ডেমার্চে। পারিভাষিক একটা শব্দ, মানে এক কথায় ডেমার্চে। ডেমার্চে মানে বাংলায় যদি আমি লিখি এটা, এই যে এটা ডেমার্চে। ডেমার্চে শব্দটির অর্থ কি? বিচার বিভাগীয় রায়, বাণিজ্যিক চুক্তি, সামরিক অভিযান, আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। খুব ইম্পর্টেন্ট একটা পারিভাষিক শব্দ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেমার্চে শব্দটির অর্থ কি? বিচার বিভাগীয় রায়, বাণিজ্যিক চুক্তি, সামরিক অভিযান, আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। তো এখানে যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা একটু কষ্ট করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন যে আসলে এটা সঠিক অ্যান্সার কি হবে। এটার সঠিক অ্যান্সারটা কি হবে সবাই একটু দেওয়ার চেষ্টা করেন। এটা গুরুত্বপূর্ণ একটা পারিভাষিক শব্দের মতো আর কি। এটা একটা ডেমার্চে, এর শব্দের অর্থ কি? এটা হচ্ছে কি প্রশ্ন নাম্বার ঘ। হ্যাঁ, ঘ হয়েছে সঠিক অ্যান্সার, আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। আমরা 8 নম্বর প্রশ্নে চলে গেলাম। দেখেন প্রশ্নটা একটু খেয়াল করেন। কৌশলগত ও সামরিক জোট হেক্সাগন অফ এয়ারলাইন্স গঠনের প্রস্তাবকে, এয়ারলাইন্স না, কৌশলগত ও সামরিক জোট হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবককে? নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোয়ান, আর এটা হচ্ছে বেনামিয়ান কি ওই যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু আর কি, বেনিয়ামিন নেতানিয়াহু আর কি।
তাহলে আপনার হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবকে কৌশলগত সামরিক জোট, এটা একটা সামরিক জোট এবং কৌশলগত সামরিক জোট আর কি, যারা সামরিক খাতগুলোতে অবদান রাখবে আর কি, বা সামরিক অভিযানগুলোর ক্ষেত্রে এরা ভূমিকা রাখবে, নাম হচ্ছে কি হেক্সাগন অফ অ্যালায়েন্স গঠনের প্রস্তাবককে। এটা গঠন করার জন্য প্রস্তাব করছে এই কোন ব্যক্তিটা আসলে মূলত এই প্রস্তাবটা করে, তার নামটা কি? তো এই ধরনের জিনিস ভালো মানুষরা তো আর এগুলা করে না, বুঝতে পারছেন? মানে ওরা নিজেরাই আলাদা সামরিক একটা করার চিন্তা ভাবনা করতেছে আর কি, যে যখন তখন যেন কোনো দেশকে আক্রমণ করতে পারে, মানে সামরিক খাতে তারাও হওয়ার জন্য আর কি, মানে চেষ্টা চালাইতেছে আর কি, মানে সামরিক পারমাণবিক বোমা যেমন একটা সামরিক অভিযানের মধ্যে ওরা ফেলানোর চিন্তা ভাবনা করতেছে, যে আসলে ওরা যদি পারমাণবিকভাবে শক্তিশালী হইতে পারে, তার মানে এটা বুঝতে পারতেছেন যে আসলে এটা হচ্ছে কি বেনিয়ামিন নেতানিয়াহু আসলে এই প্রস্তাবটা রাখার চেষ্টা করছে, মানে কোর্স গঠন প্রস্তাব করছে আর কি, যে এটা যেন করা হয় আর কি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সাল? খুব ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সাল? মানে এটা সাক্ষরতা বর্ষ থেকে কিন্তু মাঝে মাঝেই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তো এটা হচ্ছে আপনার আপডেট একটা প্রশ্নের মধ্যে, যে কোন সালকে আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে, যে এই সালটা হবে আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ। তো এটা আসলে কোন বর্ষটা? 2026, 27, 28 এবং 2029, এই কোন বর্ষটাকে আপনার আইনি সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়? কোন বর্ষটাকে আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়? 2026, 27, 28 এবং 2029 সাল। এটাও একটা আপডেট, খুবই আপডেট একটা আর কি, যেটা যারা পড়েন নাই তারা আন্দাজে পারবেন না। এটা 2027 সালকে এটা আইডেন্টিফাই করা হয়, চিহ্নিত করা হয়, যে বা নির্ধারণ করা হয় যে এই বর্ষটা হবে আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা এইখানে দেখেন, আইএসএ আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ, আইএসএ এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? কারণ এটা ইম্পর্টেন্ট কিসের জন্যে? বর্তমান এই সমুদ্র নিয়ে কিন্তু বিভিন্ন কাহিনীগুলো চলতেছে। যেমন আপনি যদি প্রণালীর কথা চিন্তা করেন, হরমুজ প্রণালী, যেটা দিয়ে আপনার মনে করেন যে বিশ্বের প্রায় 20% তেল বিশ্ববাজারের আমদানি রপ্তানি হয় আর কি, যেই রাস্তাটা দিয়ে আর কি। তো এই যে সমুদ্র তল দেশ কর্তৃপক্ষ, মানে সমুদ্র অবাধে চলাচল করতে পারে যেন যে কোনো দেশ, তাদের জন্য একটা সংস্থা আছে। এইটা হচ্ছে একটা সংস্থা, এটা মানে এটা চলাচলের জন্য যে তা না, এটা সাবমেরিনের ক্ষেত্রে আর কি, সাবমেরিন ক্যাবলগুলো নিয়ে আসে, ওইটার জন্য এই সংস্থার একটা সদস্য হওয়া লাগে। তারপরে নিচ দিয়ে যে সাবমেরিনগুলো চলে সেটার জন্য তল দেশ দেওয়া আছে এখানে, কিন্তু তল দেশ কর্তৃপক্ষ। তো এটার বর্তমান সদস্য সংখ্যা কয়টা? এটাও খুব একটা আপডেট প্রশ্ন। সর্বশেষ যোগদান করছে যে দেশটা, সর্বশেষ সদস্য কম্বোডিয়া। এই দেশটা সর্বশেষ যোগদান করে কততম দেশ হিসেবে? 169, 70, 71 এবং 72। কততম দেশ হিসেবে কম্বোডিয়া আন্তর্জাতিক সমুদ্র তল দেশ কর্তৃপক্ষের সদস্য, এক কথায় আইএসএ এর সদস্যপদ লাভ করে কততম দেশ হিসেবে? এটা আপনারা একটু লেখার চেষ্টা করেন, এখানে যারা আছেন অনেকেই আছেন, আপনারা কমেন্টস করেন দ্রুত। আচ্ছা, এখানে সবাই বলতেছেন খ, গ, খ। আচ্ছা, এখানে সবার শেষ এটা সঠিক অ্যান্সার। মেহেদি হাসান মিম, সাজিদ মোহাম্মদ ইমন, না, এখানে সঠিক অ্যান্সার হবে 172, 172টা বর্তমানে সদস্য 172, 71টা ছিল, পরে যোগদান করছে নতুন একটা দেশ 2026 সালের দিকেই। এই যে এই কম্বোডিয়া 172তম দেশ। তাহলে আমরা এটা জানতে পারলেন। এবার দেখেন খুব ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, এটা কিন্তু এই সম্মেলন থেকে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসেই, রিটার্নের মধ্যে একটু বেশি আসবে এই প্রশ্নটা, কিন্তু সামনে যে কয়টা আপনার পরীক্ষা হবে আশা করি এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু এর বিষয়বস্তুগুলোও আপনাদের জানতে হবে। কিন্তু
এটা এখানে আলোচ্য বিষয় না। আমরা এটা হয়তোবা এই সম্মেলনটা নিয়ে আলাদা তথ্যের মাধ্যমে আলোচনা করব, এটা পরে হোক তারপরে। তার আগে আপনারা আপাতত জানে রাখেন যে আপনার এই সম্মেলনটা কোথায় এবং কততম এবং কবে অনুষ্ঠিত হবে। দেখেন 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। কমনওয়েলথটা কি সবাই কম বেশি জানেন, এটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত একটা সংস্থা। কমনওয়েলথ অ্যান্সার চলে আসছে। আচ্ছা যাই হোক, কমনওয়েলথ, এই কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত একটা সংস্থা। ভুক্ত সংস্থা যে সকল দেশগুলো ব্রিটিশরা শাসন করছিল, যারা ব্রিটিশদের অধীনে ছিল, উপনিবেশ হিসেবে ছিল, তাদেরকে নিয়ে একত্রিত হয়ে যে জোটটা গঠন করছে সেটাকে বলা হয় কমনওয়েলথ। আর আরেকটা জিনিস এখানে আপনারা জানে রাখেন যে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ যদি লাভ করে থাকে সেটাই হচ্ছে কি এই কমনওয়েলথ। তাহলে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? দিস ইজ দ্য কমনওয়েলথ। তাহলে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? এই কমনওয়েলথের। আর এই কমনওয়েলথের 28তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে? আচ্ছা ফার্স্টেই হইতেছি। আচ্ছা এটা অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার খুব ক্রিটিক্যাল একটা রাষ্ট্র, নাম এটা শুনছেন কিনা জানি না। আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে কি লিখছেন আপনারা? আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে 1 থেকে 4 নভেম্বর 2026 সালে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। এটার নাম হচ্ছে কি? অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। নাম কম বেশি সবাই শুনছে, বারমুডা ট্রায়াঙ্গেল, নাম শুনছেন না? আচ্ছা এরপরে দেখেন 2021তম G20 গ্রুপ অফ 20 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? গ্রুপ অফ 20 G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা এটার G20 গ্রুপ অফ 20। আচ্ছা এখানে কে কি কমেন্টস করতেছেন, কমেন্টসটা আগে দেখি। এগুলাও কিন্তু খুব আপডেট, এটা হয়তো অনেকে পড়েন নাই, এই জিনিসটা একটু পড়ে নেবেন, কষ্ট করে পড়ে নেবেন। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, সম্মেলন থেকে প্রশ্ন আসে। আপডেটের মধ্যে এটা আরেকটা, এটা হচ্ছে 14 থেকে 15 ডিসেম্বর 2026 সালে একটা দেশ আছে, সবাই দেশটার নাম চিনেন কম বেশি, শহরটা হচ্ছে মিয়ামি শহর। বর্তমান আপনাদের পছন্দের প্লেয়ার লিওনেল মেসি যে ক্লাবে খেলে ইন্টার মিয়ামি, এই মিয়ামি শহর, দেশটা হচ্ছে ফাটাকিস্টর দেশ, যুক্তরাষ্ট্র। তাইলে শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মিয়ামি, যুক্তরাষ্ট্র।